দশম শ্রেণী ভূগোল তোমাদের বায়ুমণ্ডল পড়া হচ্ছিল। তা তোমাদের গতদিনে শেষ করেছিলাম মেরুবায়ু এই অবধি। আজকে সাময়িক বায়ু সম্পর্কে ডিটেলসে আমরা জানব। তা সাময়িক যে বায়ু প্রবাহ তাকে কাকে বলে এটা প্রথমে জেনে নিই। সাময়িক বায়ুটা কি? দেখো, দিনের বিভিন্ন সময়ে এবং বছরে বিভিন্ন ঋতুতে স্থলভাগ এবং জলভাগের বায়ুচাপে তারতম্যের ফলে সাময়িকভাবে যে বায়ুপ্রবাহ সৃষ্টি হয় তাকে সাময়িক বায়ুপ্রবাহ বলে। তাহলে সাময়িক বায়ুপ্রবাহ এইটাই যেইটা কি হবে, দিনের বিভিন্ন সময় হতে পারে কিংবা বছরের বিভিন্ন ঋতুতে, আলাদা আলাদা ঋতুতে আলাদা আলাদাভাবে কি হয়, স্থলভাগ এবং জলভাগের তারতম্যের ফলে। এবারে কি হয়, শীতকালে তুমি দেখবে স্থলভাগের উষ্ণতা কম, কিন্তু গ্রীষ্মকালে স্থলভাগের উষ্ণতা বেশি। তাহলে শীতকালে যে বাতাসটা বইবে আর গ্রীষ্মকালে যে বাতাসটা বইবে সেই বাতাসটা কি একই? মোটেও নয়। শীতকালে বাতাস যেটা বইবে একদম ঠান্ডা কনকনে বাতাস, আর গ্রীষ্মকালে যে বাতাসটা বইবে লু বইবে, লু, গরম হাওয়া, চোখ জ্বলিয়ে দেবে। তাহলে এই যে জলভাগে বায়ুচাপের তারতম্যের ফলে এক ধরনের কিন্তু বাতাস প্রবাহিত হয় সাময়িকভাবে। এই বাতাসটা কিন্তু তাৎক্ষণিক, রেগুলার নয়, নিয়মিত নয়, এটা সাময়িক, কিছু দিনের জন্য, কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য এগুলো হয়। তাহলে এইটাই হচ্ছে কি সাময়িক বায়ু। ব্যাস। এবারে এই সাময়িক বায়ু কিছু উদাহরণ যদি পরীক্ষায় পড়ে তাহলে লিখবে স্থলবায়ু, সমুদ্রবায়ু, মৌসুমী বায়ু, পার্বত্য বা উপত্যকা বায়ু। তাহলে আমাদের যে ভারতবর্ষের প্রধান জলবায়ু মৌসুমী জলবায়ু, এখন যেটা চলছে বর্ষাকালে, তাহলে এটা সাময়িক বায়ু। সাময়িক বায়ু মানে কি, তুমি কিন্তু এই বর্ষাকাল ছাড়া আর মৌসুমী বায়ু কিন্তু পাবে না, একটা সময়ের জন্য নির্দিষ্ট থাকে। স্থলবায়ু সেরকম, আবার সমুদ্রের মধ্যে যেটা জলের বায়ু বা সমুদ্র বায়ু সেটাও কিন্তু সাময়িক। অর্থাৎ কখনো কখনো বাতাস কি হয়, স্থলভাগ থেকে জলভাগের দিকে বয়ে যায় বাতাস, আবার কখনো কখনো বাতাস জলভাগ থেকে স্থলভাগের দিকে আসে। দুটো পার্থক্য আছে, আমি বলবো। এইটা তোমার স্থলবায়ু আর সমুদ্র বায়ুর মধ্যে যখন পার্থক্য হবে এটা আমি বলে দিচ্ছি। তাহলে স্থলবায়ু কি জিনিস এটা আমরা জানবো এই ভাগগুলো। সাধারণত সন্ধ্যার পর স্থলভাগ থেকে সমুদ্র বা হ্রদ অথবা বিভিন্ন জলভাগের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে। তাহলে সন্ধ্যের পর কি হয়, স্থলভাগ থেকে সমুদ্র, হ্রদ, এই জলভাগের দিকে একটা বাতাস বয়ে যায়, এটাই স্থলবায়ু। সন্ধ্যের দিকে এই ঘটনাটা হয়। আর সমুদ্রবায়ু কি হয়, দিনের বেলা তুমি যদি সমুদ্রে দাঁড়াও, সমুদ্রের ধারে, তাহলে দিনের বেলায় সমুদ্র, হ্রদ বা বিস্তীর্ণ জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে। তাহলে সমুদ্রবায়ু কখন হয়, দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে। আর আমাদের স্থলবায়ু কখন, রাত্রিকালীন পর, যেটা স্থলভাগ থেকে জলভাগের দিকে যায় সেইটা। এই দুটো মনে রাখবে। দেখো, স্থলবায়ু সাধারণত সন্ধ্যার পর থেকে প্রবাহিত হলেও মধ্যরাত্রি থেকে ভোরবেলার মধ্যে এর গতিবেগ সব থেকে বেশি হয়। স্থলবায়ু সমুদ্রের দিকে বয়ে যায়। আচ্ছা, তো আমরা একটা জিনিস দেখবে, সারা দিনের তাপমাত্রা সব থেকে কম কখন থাকে, মাঝরাত থেকে ভোরের দিকে। কেন? সারা রাত, সারাদিন সূর্যের গরম হয়, উষ্ণতা হয়, তাপ হয়, সেই গরমটা কি হয়, বাতাসের মধ্যে বয়ে গিয়ে সমুদ্রের দিকে চলে যায়। আবার সেটা আবার জলভাগের মধ্যে গিয়ে ঠান্ডা হয়ে
আবার সকালবেলায় ওই সমুদ্র থেকে আবার স্থলভাগের দিকে হাওয়া দেয়। ফলে সমুদ্র উপকূলে কি হয়, প্রচণ্ড সূর্যের তাপ থাকলেও ওই সমুদ্র থেকে দিনের বেলায় যে হাওয়াটা আসে ঠান্ডা, তার ফলে ওখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে, খুব গরমও থাকবে না, খুব ঠান্ডাও থাকবে না। স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর মধ্যে এখানে তোমার 3টে পার্থক্য দিয়ে দিয়েছে, এটা একটু দেখে নেবে, আমি বলে দিই তাও। দেখো, স্থলবায়ু রাত্রের বেলা প্রবাহিত হয়, সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। স্থলবায়ুর কারণ কি? স্থলবায়ুর কারণ হচ্ছে স্থলভাগে নিম্নচাপ এবং সমুদ্রের উচ্চচাপ। আর সমুদ্রবায়ুর কারণ হচ্ছে কি, স্থলভাগের উচ্চচাপ এবং সমুদ্রের নিম্নচাপ। স্থলবায়ু হচ্ছে শুষ্ক, স্থলবায়ু শুষ্ক আর সমুদ্রবায়ু আর্দ্র। তাহলে সমুদ্রবায়ু আর্দ্র তো হবেই ভাই, স্বাভাবিক ব্যাপার, কারণ সমুদ্র ওখানে জল থেকে যে বাতাস আসছে একটু জলীয় ভাব থাকবেই, ফলে আর্দ্র। আবার এই সমুদ্র বায়ুতে যখন নিম্নচাপ জন্মায় তখন তো বৃষ্টি তো আমরা জানি হয়। এরপরে দেখো, আমাদের এই জায়গাটা খুব ভালোভাবে বুঝবে মৌসুমি বায়ু, কেননা মৌসুমি বায়ু আমাদের প্রধান জলবায়ু ভারতীয় উপমহাদেশের। তাহলে এখানে দেখো মৌসুমি বায়ু গুরুত্বটা কি? সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর ব্যাপক সংস্করণ হচ্ছে কি মৌসুমি বায়ু। মানে মৌসুমি বায়ুতে দুটো বাতাসই থাকবে, হ্যাঁ, সমুদ্রবায়ু থাকবে, স্থলবায়ুও থাকবে। মৌসুমি একটি আরবি শব্দ। বায়ুর উষ্ণতা এবং বায়ুচাপের পার্থক্যের ফলে যে বায়ু বছরের কোনো একটি নির্দিষ্ট ঋতুতে, আমি এখনই বলছিলাম সাময়িক বায়ুগুলো কি হয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু সাময়িক, সারা বছর থাকবে না, কিন্তু নিয়ত বায়ু নয় যে সারা বছর এত ডিগ্রি থেকে এত ডিগ্রির মধ্যে অবস্থান করবে, সারা বছর চলবে না। ঋতু পরিবর্তনে কিন্তু আবার পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পারলে তো, এরকম। তাহলে এখানে কি হয়, এই বাতাসের উষ্ণতা বলো, বায়ুর চাপের পার্থক্যের ফলে যে বাতাস বছরে কোনো একটি নির্দিষ্ট ঋতুতে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, তাকে মৌসুমি বায়ু বলছে, একটা নির্দিষ্ট দিকে। আমাদের বর্ষা প্রথম ভারতবর্ষে কোথায় ঢোকে গো? কেরালায়, আবার তামিলনাড়ু হয়ে আবার ফিরে যায়। অর্থাৎ দুবার কিন্তু ভারতবর্ষে বৃষ্টি হয়, একবার মৌসুমি বায়ু প্রবেশের সময় যেমন এরকম হচ্ছে, আর একবার প্রত্যাবর্তন ফিরে যাওয়ার সময়, দুবার ভারতবর্ষে বৃষ্টি হয়, সব জায়গায় নয়, তামিলনাড়ু এই জায়গায়। হ্যাঁ, যেমন দেখো এই মৌসুমি বায়ু দেশ তাহলে কোন কোনগুলো? আমাদের ভারতবর্ষ তো প্রধান, এছাড়াও চীন, জাপান, বাংলাদেশ, উত্তর শ্রীলঙ্কা, কোরিয়া, ইন্দোচীন, থাইল্যান্ড, এই সমস্ত দেশে কিন্তু মৌসুমি বায়ুর প্রভাব দেখা যায়, ভারতে খুব বেশি দেখা যায়। এছাড়াও কি হয়, উত্তর আফ্রিকা, উত্তর আমেরিকা, মেক্সিকো, উত্তর অস্ট্রেলিয়ার প্রভৃতি অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব দেখা যায়। কিছুক্ষণ সময়ের জন্য বৃষ্টিপাত হয়, বেশ। এরপরে দেখবো আমরা পার্বত্য উপত্যকা বায়ু। আমি আগে আলোচনা করেছি ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বাতাসের কথা উল্লেখ করেছি। আমি বলেছিলাম যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে, উষ্ণতা কমে, সব জায়গায় কমে না, উচ্চতা বাড়ার সত্ত্বেও। পার্বত্য অঞ্চলে কি হয়, উচ্চতা বাড়লেই যে তাপমাত্রা কমবে তার কোনো মানে নাই, বাড়বে। এবারে কি হয়, এইখানে দেখি পাহাড়ি অঞ্চলে রাতের বেলায় পাহাড়ের চূড়া থেকে শীতল ভারী বাতাস
পাহাড়ের ঢাল বেয়ে উপত্যকা অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আমি বলছি এটা হচ্ছে পার্বত্য বায়ু। ভালো করে বুঝো জিনিসটা। দুদিকে পাহাড় রয়েছে বা পর্বত রয়েছে, মাঝখানে কি হয়, এই জায়গায় কি আছে, এই জায়গায় ধরো সমতল, এইটা উপত্যকা, এখানে অনেক ধরো বাড়িঘর রয়েছে, এখানটাতে বাড়িঘর রয়েছে, পাহাড়ে এখানে বরফ টরফ আছে জমে। এখান থেকে এবার আমরা কি বলেছিলাম যে বাতাস যত ঠান্ডা হবে তত ভারী হবে, আর ভারী হলেই কিন্তু বাতাস সবসময় নিচে নেমে আসবে, আর বাতাস গরম হলে উষ্ণ হলে ওপরের দিকে উঠে যাবে, উষ্ণ বাতাস গরম বাতাস, তার মানে গরম বাতাস ওপর দিকে উঠে যাচ্ছে, ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসছে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, এইখানে কিন্তু এই সাইকেলই চলতে থাকছে, ফলে সব সময় কিন্তু নিচেতে কি অবস্থান করছে, পাহাড়ের উঁচুতে গরম হচ্ছে, এখানে যদি কোনো বাড়ি থাকে এখানে গরম অনুভূত হচ্ছে, কিন্তু নিচেতে ঠান্ডা অনুভূত হচ্ছে। কেন? ওপর থেকে ঠান্ডা বাতাস নিচেতেই কিন্তু তলিয়ে পড়ছে। ওখানকার বাতাস যখন গরম হচ্ছে তখন কিন্তু ওপরে অ্যানাবেটিক হিসাবে ওপর উঠে যাচ্ছে, আর যখন নিম্নমুখী যখন শীতল বায়ু থাকছে, যে বাতাসগুলো নেমে আসছে ঠান্ডা ভারী বাতাস, সেগুলোকে আমরা কি বলছি, ক্যাটাবেটিক। আর যে বাতাসগুলো এখানে আবার ঠান্ডা অবস্থায় থাকার পর কিছুক্ষণ পর ওগুলো যখন গরম হচ্ছে, অ্যানাবেটিক হয়ে গরম হয়ে ওপরে উঠে চলে যাচ্ছে। এইটাই হচ্ছে কি পার্বত্য বা উপত্যকা বাতাস। যে ঠান্ডা যে ক্যাটাবেটিক বাতাস রয়েছে সেটা নেমে আসে ধীরে ধীরে, আর অ্যানাবেটিক বাতাস সেখানে এই ক্যাটাবেটিকটা যখন গরম হয়ে উপর উঠে যায় সেটা অ্যানাবেটিক হয়ে যায়। এই দুটো বুঝে নেবে তাহলেই হবে। উদাহরণ দেখো, মিস্ট্রাল, বোরা প্রভৃতি হলো ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ। এটা দিয়ে দিতে পারে ক্যাটাবেটিক আয়ন, অ্যানাবেটিক। বেশ, এরপরে স্থানীয় বাতাস। স্থানীয় বায়ুটা কি বছরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারণে তাপ এবং চাপের তারতম্যে স্থানীয়ভাবে যে বিশেষ বায়ু প্রবাহিত হচ্ছে তাকেই স্থানীয় বায়ু বলি। তাহলে স্থানীয় বায়ুর নাম অনুযায়ী বুঝতে পারছি কি বলতে চাইছে। স্থানীয় বলছে যে ওইটা কি হবে, বাতাসটা একটা বছরের নির্দিষ্ট সময় হবে আর নির্দিষ্ট স্থান হবে, তাপ এবং চাপের তারতম্যের ফলে স্থানীয়ভাবে যে বিশেষ বাতাস বয়ে যায়। দেখো, এই স্থানীয় বায়ু না গোটা পৃথিবী জুড়ে দেখতে পাবে না, যে জায়গাকার ঘটে সেই জায়গাতেই সীমাবদ্ধ থাকে স্থানীয় বায়ু। এই স্থানীয় বায়ু আবার দুই রকমের আছে, একটা উষ্ণ স্থানীয় বায়ু, একটা শীতল স্থানীয় বায়ু। আমরা এর ভেতরে যাব না, একটু এখান থেকে আমি বলি, এতটা ডিটেলস এখানে যাব না, কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এইগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, আমি আবার বলে দিচ্ছি, এই ফন্টার সম্পর্কে জেনে রাখতে হবে, এই বাতাসটা চিনুকটা জেনে রাখতে হবে, এইগুলো পরীক্ষায় পড়ে, ফন চিনুক এগুলো পরীক্ষায় পড়ে। শীতকালে ইউরোপে আল্পস পর্বত অঞ্চল থেকে রাইন নদীর উপত্যকার দিকে একরকমের উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত হয়, একে ফন বলে। এই ফনের প্রভাবে কি হয়, রাইন উপত্যকা এবং আল্পস পর্বতের উত্তর ঢালে বরফ কিন্তু গলে যায় আর কৃষিকাজের সুবিধা হয়। চিনুকটা পরীক্ষায় খুব পড়ে, চিনুকটা জেনে রাখো। বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল এবং পেইরি অঞ্চলের দিকে প্রবাহিত উষ্ণ এবং শুষ্ক বায়ুকে চিনুক বলে, এটা মনে রাখবে। চিনুকের প্রভাবে পেইরি অঞ্চলে উষ্ণতা 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, বরফ গলে যাবে, ঠান্ডাটা কমে যাবে। বেশ, এইটাকে একটু জেনে রাখো। এই তুষার ভক্ষক মানে কি, স্নো ইটার। কেননা কিছু কিছু বায়ু প্রবাহ হয়
যে বায়ু প্রবাহগুলো বা যে বাতাসগুলো না একটু গরম, ফলে কি হয় বরফগুলোকে গলাতে গলাতে চলে যায়। আর যখনই বরফ গলে তখনই কিন্তু মাটি দেখা যায়, ঘাস দেখা যায় এবং চাষবাসও করা যায়। আর বরফ জমে থাকলে তো বরফের ওপর কোনো চাষ হবে না। এই শিরক্ষটা দেখবে, লুটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই কটা বললাম, ফন, চিনুক, শিরক্ষ আর লু, এই চারটে। এই লু হলো, তারপরে মিস্ট্রাল, বোরা, হ্যাঁ, এই কটা এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় একটা কিন্তু তুমি পাবে শর্ট কোশ্চেন নালে কিছু, হ্যাঁ পরেই কিন্তু প্রায় প্রত্যেক বছরই পড়ে। এই সেকশনটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এই জায়গা থেকে পড়ে। লু কি বলে দিতে পারে। বা আবার এরকম পরীক্ষায় প্রশ্ন বলে যে গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ভারতে যে বাতাস বয়ে যায়, যে শুষ্ক বায়ু পশ্চিম দিকে প্রবল বেগে প্রবাহিত হয়, সেটাকে কী বলা হচ্ছে? সেটাকে লু বলছি আমরা। কেননা আমরা গ্রীষ্মকালে বুঝতে পারি যে লু বইছে, গরম বাতাস, এইটা। আর মিস্ট্রালটা কি? শীতকালে ইউরোপে আল্পস পর্বত থেকে দক্ষিণ ফ্রান্সের রোন উপত্যকার দিকে একরকমের শীতল শুষ্ক বাতাস প্রবাহিত হয়, এই বাতাসটাকে মিস্ট্রাল বলছি আমরা। এটাকে মনে রাখবে। পরের দিন অর্থাৎ আগামী দিন আমরা যেটা পড়ব, আমরা আজকে কি সম্পর্কে আলোচনা করলাম? সাময়িক বায়ু সম্পর্কে। মেনলি ছিল কি? স্থলবায়ু আর সমুদ্র বায়ু পড়লাম। এরপরে আবার ছোট ছোট ভাগগুলো পড়লাম, কখন কোনটা হয় পার্থক্য পড়লাম। স্থলবায়ু, সমুদ্র বায়ু, এতগুলো ভাগ পড়লাম, 4টে 5টা 6টা ভাগ পড়লাম। পরের দিনের আর একটা গুরুত্বপূর্ণ সেকশন আছে, যেটা হচ্ছে আকস্মিক বায়ু, মানে হঠাৎ হঠাৎ করে চলে আসবে। কখন ঘূর্ণবাতের সৃষ্টি হবে আমরা বুঝতে পারি না, সাধারণ মানুষ বুঝতে পারি না, যারা বিজ্ঞানী তারা বুঝতে পারে, আবহবিদ যারা আছেন তারা বুঝতে পারে। এই ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, ঘূর্ণবাত প্রতিভ ঘূর্ণবাত, এইগুলো কিন্তু এই সাইক্লোনিক যে ব্যাপারগুলো, এইগুলো আমরা কিন্তু আগামীকাল অর্থাৎ পরের ক্লাসে কিন্তু আমরা গোটাটাই বুঝবো। ঘূর্ণবাত, প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো কিন্তু আমরা আস্তে আস্তে বুঝবো। অল্প করে পড়া হোক, কিন্তু ভালো হোক, এইটুকু। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পছন্দ হলে একটি লাইক করে দিলে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।